আমরা এসেছি রাজ্যের তৃণমূল কংগ্রেসের মাইনরিটি সেলের রাজ্য সভাপতি মোশাররফ হোসেনের সঙ্গে ইটাহারেই এসেছি দলীয় কার্যালয়ে। বেশ কয়েকটা প্রশ্ন আমরা তার কাছে জিজ্ঞাসা করব। মোশাররফ সাহেব, কিছুদিন আগে শুভেন্দু অধিকারী বললেন মুসলিম লীগের সরকার আর নেই দরকার, তারপরে মুসলিম তোষণের অভিযোগ করলেন, হিন্দু বিরোধী সরকার এইরকম অভিযোগ করলেন। এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন এবং তার একটা কাউন্টারও বিধানসভায় মুখ্যমন্ত্রী দেওয়ার চেষ্টা করেছেন? দেখুন, এটা তো বিজেপি পার্টি যেহেতু রাজনৈতিকভাবে দেউলিয়াত্বের পরিচয় দিচ্ছে, এটা একটা রাজনৈতিক দেউলিয়াত্বের পরিচয়। মূলত সরকার সর্বধর্ম সমন্বয়ের সরকার। আমাদের সরকার সর্বধর্মের সমান অধিকারকে বিশ্বাস করে। আমাদেরই সরকার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সব ধর্মের বাংলায় সব ধর্মের মানুষের সংস্কৃতি, কৃষ্টি, কালচার পালনের সুযোগ করে দিয়েছেন। তারা মিথ্যাচার করে। বিজেপি একটি জাতীয় মিথ্যাবাদী দল আমার ভাষায়, যাদের মিথ্যাচার করার প্রধান কাজ। পা থেকে পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত এরা মিথ্যাবাদী, মিথ্যাচারে ভরা। তাই এদের মিথ্যাচার করার প্রধান কাজ। হিন্দু সমাজের মানুষদের বিভ্রান্ত করার জন্য, ভুল বোঝানোর জন্য এরা এই ধরনের কাজ, ধর্মকে বিক্রি করে। মমতা বন্দ্যোপাধ্যায় সেদিন বিধানসভায় বলেছেন ধর্মকে বিক্রি করে ব্যবসা করা। ঠিকই কথা বলেছেন নেত্রী। এরা ধর্মকে অপব্যবহার করে, রাজনীতির সঙ্গে মিশিয়ে দিয়ে এরা ধর্ম করে ভোট, ধর্মের দোহাই নিয়ে ভোট নিতে চায়। সেখানে এদের জারি জুরি বর্তমানে ফাঁস হয়ে গেছে বাংলায়। আচ্ছা মোশাররফ সাহেব, মুসলিম লীগের সরকার আর নেই দরকার, যেখানে প্রতীক হচ্ছে জোড়া ফুল, যেখানে নির্বাচন কমিশন তৃণমূল কংগ্রেসের নামে ভোটে লড়ার অধিকার দিচ্ছে, আপনারা তৃণমূল কংগ্রেসের নামে ভোটে দাঁড়াচ্ছেন, একটা ঘোষিত নিবন্ধিত স্বীকৃত রাজনৈতিক দল, এই মুহূর্তে জাতীয় দল। তো এই দলের প্রতীক থাকা সত্ত্বেও, নিবন্ধিত থাকা সত্ত্বেও, নির্বাচন কমিশনের আন্ডারে থাকা সত্ত্বেও, জানা সত্ত্বেও এই দলটাকে যে সরকারটা গঠিত হচ্ছে তাকে মুসলিম লীগের সরকার বলছে। এত বড় একটা অপবাদ, এর বিরুদ্ধে তো কোনো আইনি পদক্ষেপ নেওয়া গেল না, সেরকমটা দেখতে পেলাম না। দেখুন, আমরা মামলা বা কোর্টে যা তাতে বেশি পছন্দ করি না। জনগণের উপর আমরা সব ছেড়ে দিই। জনগণই আমাদের দলের প্রধান শক্তি। জনগণকে আমাদের জনতার জননেত্রী বলে দিয়েছেন, পরিষ্কার ক্লিয়ার করে দিয়েছেন বিধানসভায় সেদিন, যে এরা যতই মিথ্যাবাদ করুক, মিথ্যা অপবাদ দিক না কেন, কিছু যায় আসে না। তৃণমূল কংগ্রেস শক্তিশালী দল, সর্বধর্মের সমন্বয়ের প্রতীক মমতা বন্দ্যোপাধ্যায়। এবং এখানে বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের অধীনে যে যার ধর্ম নিশ্চিন্তে, নির্বিঘ্নে, নির্দ্বিধায় উদযাপন করতে পারে। কেউ কারো ধর্মের প্রতি আঘাত হানতে পারবে না। আর এখানে পরিষ্কার আমরা দেখতে পাচ্ছি, এখানে বিজেপি যে ধর্ম নিয়েই রাজনীতি করতে চাই। যদিও আমরা পরিষ্কার বলেছি যে বিজেপিকে আগামীতে ধর্ম নিয়ে বাড়াবাড়ি করতে দেওয়া যাবে না। রাজনীতি করতে গেলে উন্নয়ন, মানুষের কাছে যাওয়া, গণতান্ত্রিক প্রচার প্রচারণা করে রাজনীতি করতে হবে। কিন্তু যেহেতু বিজেপি সব হারিয়ে সর্বহারা পার্টির দিকে এগোচ্ছে, লোকসভা এবং 21-এর বিধানসভা আর 24-এর লোকসভায় তা প্রমাণিত হয়েছে, তাই এদের এই ধর্মান্ধতা বিজেপি মনে করে, যাদের কথা বললাম, তারা হয়তো মনে করে বাংলার মানুষ ধর্মান্ধ। না, বাংলার মানুষ ধর্মান্ধ না, বাংলার মানুষ ধর্মপ্রাণ, ধর্মনিরপেক্ষ বাংলা মানুষ, ধর্মহীন না। তাই এদের চালাকি ফাঁস হয়ে গেছে, এর জারি জুরি ফাঁস হয়ে গেছে। এখন শুধু ধর্ম করেও আর কাজ হবে না, এদের এখন বিদায় নেওয়ার পালা। আগামী 26-এ এদের মানুষ একেবারে আনুষ্ঠানিক চিরবিদায় দিয়ে দিও বাংলা থেকে। আচ্ছা মোশাররফ সাহেব, এই বিষয়টা কি এরকম, যদি বিজেপি এইরকম মেরুকরণের রাজনীতি করে, জানা সত্ত্বেও, মুসলিম লীগের দল বলা সত্ত্বেও, হিন্দু বিরোধী সরকার বলা সত্ত্বেও, যদিও তৃণমূল কংগ্রেসের মুখপত্র থেকে, রাজ্য থেকে, কেন্দ্রীয় কমিটিতে ম্যাক্সিমাম জায়গায় আপনি বলতে গেলে 99% হচ্ছে হিন্দু সম্প্রদায়ের মানুষ, এবং সংখ্যালঘুদের জন্য আলাদা সেল আপনাকে তার সভাপতি করেছে, সংখ্যালঘুদের সেলের মধ্যে সংখ্যালঘুদের রেখে দেয়, মাদ্রাসা সেলের মধ্যে মাদ্রাসা যারা আছে রেখে দেয়, তারপরেও তাদেরকে মুসলিম লীগের সরকার বলা হচ্ছে। এবং তারপরে আপনি বলছেন যে আমরা মামলাতে নয় বরং জনগণের উপর, রায়ের উপরে ছেড়ে দিচ্ছি। তাহলে কি এরকমটা যে বিজেপি এই কথা বললে আপনাদের সুবিধা হচ্ছে, কেননা মুসলিম ভোটকে কনসলিডেট করার সুবিধা হচ্ছে, আর কিছু হিন্দু ভোট বা আদিবাসী দলিত ভোটটা পেয়ে গেলে জিতে যাবেন, সহজ ফাঁকা ফিল্ডে গোল মারবেন?
না না, এটা কথা আপনি বললেন ঠিকই, কথাটা ঠিক নয়। কারণ যে হচ্ছে আমাদের সরকার শুধু মুসলিম না, মুসলিম হোক, অন্যান্য জনজাতি হোক, SC ST হোক, সব ধর্মের মানুষকেই সার্বিক উন্নয়ন করেছে, সব দিয়েছে। আপনি অবাক হয়ে যাবেন, বামফ্রন্টের আমলে জনপ্রতিনিধিদের সার্টিফিকেট নিয়ে যে সুবিধা পেতে হতো, যেহেতু 2-1টা সুবিধা, ওদের কিছুই ছিল না। এখন ইন্ডিভিজুয়ালি বেনিফিশিয়ারির ক্ষেত্রে ভারতবর্ষের সর্বশ্রেষ্ঠ বাংলা মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে এখানে জনপ্রতিনিধিদের একটা সার্টিফিকেটও লাগে না, ডাইরেক্ট তাদের সুযোগ সুবিধা উপকারভোগীরা পায়। সুতরাং এখানে একটি পার্টিকুলারই ধর্মের উপর, পার্টিকুলার একটা ধর্মের সরকার বলে তারা এটা মিথ্যা প্রোপাগান্ডা চালাচ্ছে, যদিও বিজেপির মিথ্যাকে আমরা সত্য দিয়ে ঢাকি। সুতরাং এদের কাছে আর কিচ্ছু নেই, ধর্মের দোহাই দিয়ে এরা পার হতে চাইছে। মানুষ এদের অবাঞ্ছিত দল ঘোষণা করেছে। এদের এই 21-এর স্বপ্ন দখলের, ক্ষমতা দখলের যে স্বপ্ন বাংলার ছিল, সেটা এখন চিরনিদ্রায় শায়িত। ঘুমের ঘরে এরা স্বপ্ন দেখে, কিন্তু এদের মানুষ আনুষ্ঠানিক বিদায় দিয়ে দিয়েছে। যেটুকু বেঁচে আছে 26-এ, আর আগামীতে 26-এর পরে আর কোনো যন্ত্র দিয়েও বিজেপিকে খুঁজে পাবে না। আর যারা এই কথাগুলো বলেছে, মুসলিম লীগের সরকার মুসলিম তোষণ করে, এর আগেও বলেছিল 21-এ 24-এ কই লাভ হয়েছে? সব ধর্মের মানুষকে উন্নয়ন দিতে হবে, এটা গণতন্ত্রের নিয়ম আছে। মানব ধর্ম পালনে বিশ্বাসী মমতা বন্দ্যোপাধ্যায়, এটা তো সুবিধা হচ্ছে বিশ্বাসী। আমাদের সব ধর্ম উন্নয়ন করব, সবারই উন্নয়ন করব, সুবিধা হচ্ছে এই ধরনের বক্তব্যে। নিশ্চয়ই সব ওদের বক্তব্য আমাদের যায় আসে না। কে কি বললো না, সুবিধার কোনো ব্যাপার না, তো কোনো সুবিধা না। কে কি বললো আর কে কি লিখলো পত্রিকায়, টকশোতে কে কি বললো লিখলো, তাদের কথা শুনে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার চালাবে, এটা হতে পারে না। আর এরা যারা বলছে, এদের মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে সক্ষমতা হওয়ার ক্ষমতা হারিয়ে ফেলেছে। এদের এই বক্তব্য উক্তিতে প্রমাণ হয় এরা মানসিক প্রতিবন্ধীর পরিচয়। আচ্ছা মোশাররফ সাহেব, এবছরের যে বাজেট হলো সংখ্যালঘু বাজেট, সে বাজেটের অনেক টাকা হজ হাউজে গেছে, সাইকেলে গেছে, জুতোতে গেছে, ইত্যাদি ইত্যাদি। কিন্তু দীর্ঘদিন ধরে আবেদন, আপনি নিজেও জানেন, কলকাতাতে হোস্টেলের অভাব। মুসলিম ছেলেমেয়েরা দূর দূরান্তে গিয়ে সে ওয়াকফ বোর্ডের মাধ্যমে যে কটা হোস্টেল আছে ব্রিটিশ আমলে তৈরি হয়েছিল, বারবার গিয়ে ঘুরে আসতে হয়। অনেক ছেলেমেয়েরা 600-700 জন আবেদন করে, 1000 জন আবেদন করে, লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে যে কটা থাকে সে কটা পেয়ে যায়, বাকিদের ঘুরে আসতে হয়। তো হোস্টেল পর্যাপ্ত পরিমাণে কলকাতাতে নেই। তা আপনার কি মনে হয় না যে কলকাতাতে 2-3টি ওয়াকফের টাকায় হোস্টেল করার দরকার, বা মাইনরিটি ডেভেলপমেন্টের টাকায়? না, আমি বলি, আপনি তো বলেই দিলেন, আপনার কোশ্চেনের মধ্যে অ্যান্সার ছিল। অলরেডি 2-3টা হোস্টেল আছে, বুয়ালি হোস্টেল হোক, গার্লস হোস্টেল হোক, কারমাইকেল হোক, চেতলা তো একটা আছে। আমি যা দেখলাম যে গার্লসদের যা আবেদন পড়ে তাতে হয়ে যায়, বয়েজদের জন্য কিছু একটু কম পড়ছে। সব যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায় অনেক সুযোগ সুবিধা, স্টুডেন্ট কার্ড, ভবিষ্যৎ ক্রেডিট কার্ড, যা স্কলারশিপ এত দিয়েছেন, সুতরাং কলকাতাতে বা বাইরে পড়ে ছাত্রছাত্রীর সংখ্যা দিনের দিন বাড়ছে। এডুকেশন লোন হোক, দেশে হোক, বিদেশে পড়ার জন্য হোক। সুতরাং নিশ্চয়ই ঘাটতি থাকলে আবার মেটানো হবে। প্লাস আমরা যেগুলো স্পেশাল কোচিং সেন্টার করে, BCS হোক, জুয়েলারিতে হোক, MFDFC থেকে বা আর কিছুতে হোক, সেগুলোতে আমরা তাদের থাকা খাওয়ার ব্যবস্থাই করে দিই। যেমন ডানকুনিতে একটা আমাদের আছে। আপনি কি দাবি করবেন যে হোস্টেল হোক আরও 2-3টি? না, আমি তো আপনাকে বলেই দিলাম যে যেগুলো এক্সট্রা কোচিংয়ের জন্য আমরা MFDFC থেকে করে, তাদের আমরা থাকা খাওয়ার ব্যবস্থাও করে দিই। নিশ্চয়ই যদি ঘাটতি থাকে আবার দেখা যায়, ভবিষ্যতে ভাবতে হবে, জায়গার ব্যাপার আছে। আর আপনি ওয়াকফ থেকে করতে বলছেন, ওয়াকফে সেই টাকা থাকে না, ওয়াকফে ফান্ড থাকে না। ওয়াকফে ওয়াকফে যে প্রচুর টাকা আছে মানুষ যে বলে, এটা ভুল ধারণা। তা সেই হিসাবে অন্যান্য ডিপার্টমেন্ট আছে, সেগুলো থেকে যদি করা যায়, নিশ্চয়ই সংশ্লিষ্ট আকারে দাবি আসলে সেই চিন্তা ভাবনা করবে সরকার, আমরা করব। আর একটা বিষয় হচ্ছে হজ হাউজ, সে হজের সময় ব্যবহৃত হচ্ছে, সে পার্ক সার্কাস বলেন বা মদিনাতুল হুজ্জাজ বলেন, এই হজ হাউসগুলি কিন্তু গোটা বছর পড়ে থাকছে, সে হজের টাইমটা ছাড়া। তো এই দুটো জায়গাকে কি গেস্ট হাউস হিসাবে বা মুসাফির খানা হিসাবে, যেটা আসামে আছে, তেলেঙ্গানাতে আছে, সেরকম কি করা যায় না? না, এটা তো যারা দায়িত্বে আছে তাদের সঙ্গে তারাই বলতে পারবে বেশ বিলক্ষণ, আমি বলতে পারবো না। এটা আমি এগুলোতে দায়িত্বে নেই। তো নিশ্চয়ই তাদের সঙ্গে আমরা কথা বলবো, যদি কোনো এরকম প্রভিশন থাকে সরকারি গাইডলাইন মেনে, নিশ্চয়ই দেখবে, ভাববে, করা হবে। আর একটা বিষয় হচ্ছে ওবিসি মামলা চলছে দীর্ঘদিন ধরে। ওবিসিটা হচ্ছে মুসলিমদের স্বপ্নের বিষয়। সাচার কমিটির রিপোর্টের পর দীর্ঘ আন্দোলন হয়েছিল বামেদের বিরুদ্ধে, এবং তীব্র আন্দোলনের ফলে ঠিক 9-10-এর দিকে বামফ্রন্ট সরকার ঠিক বিদায়ের আগে কিন্তু এই ঘোষণাটা করে গিয়েছিলেন। সেই সুবিধাটা পেয়ে অনেকে চাকরি পেয়েছিল, কিন্তু
সেটা হঠাৎ আইনি জটিলতায় আছে। অনেকে বলছেন রাজ্য সরকার চাইলে 24 ঘন্টার মধ্যে এই সমস্যার সমাধান করতে পারে বিকল্প পদ্ধতি। এই কেস তো সুপ্রিম কোর্টে আছে, আপনিও জানেন, ঠিক আছে। রাজ্য সরকারের সদিচ্ছা আছে, অন্য উপায় ভাবছে, কি হবে না, আইনের বেড়াজাল আছে, নিয়ম আছে। এটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আমাদের সরকার আছে, মাননীয় মুখ্যমন্ত্রী নিজেই এটাতে দেখছেন, উনি এই ছেলে মেয়েদের পক্ষে। সেই জন্য ওবিসিতে এখন ওই রিক্রুটমেন্টটা বন্ধ আছে, মানে চাই যে ছেলেগুলো মেয়েরা বাদ পড়েছে তারাও এই ঝামেলা ফ্রেশ হয়ে তারাও সুযোগ পাক। সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায় মমতাময়ী, উনি যারা বাদ পড়েছে তাদেরও জন্য চিন্তা করে এই সিদ্ধান্তটা নিয়েছে, পরীক্ষাগুলো বন্ধ রেখেছেন, নতুন করে একসাথে সবাই যাতে চান্স পায়। এটা একটা বিরাট মানবিকতার দৃষ্টান্ত আমি মনে করি, ওনাকে আমরা ধন্যবাদও জানিয়েছি। বাকি রইল মামলা থাকলে তো আপনি জানেনই, মামলা থাকলে তো করা মুশকিল, কিন্তু নিশ্চয়ই সরকার বিলক্ষণ ভাবছেন কীভাবে কী উপায়ে এদের করা যায়। এইটা তো আরএসএসের কাজ, বিজেপির কাজ বন্ধ করা, কিছু দিতে পারবে না। মানুষ সুযোগ সুবিধা পাক, ছেলেমেয়েরা চাকরিতে সংরক্ষণ পাক। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় আসার পরে 97% মানুষকে ওবিসি তালিকায় এনেছেন, 17% সংরক্ষণ দিয়েছেন চাকরিতে। এগুলো আগে ছিল না। বামফ্রন্টের আমলে সংখ্যালঘুদের ভোট ব্যাংক হিসাবে ব্যবহার করা হতো। বিশ্বমানে আলিয়া বিশ্ববিদ্যালয়, হজ টাওয়ার বলুন, আপনার ওই বিশ্বখ্যাত ঐক্যশ্রী স্কলারশিপ বলুন, প্রতি জেলায় সংখ্যালঘু ভবন বলুন, ওয়াকফ ট্রাইব্যুনাল, ওয়াকফ বোর্ড বলুন, বিভিন্ন ওই এমএফডিএফসির মাধ্যমে চাকরির সংরক্ষণের, চাকরিতে কর্মসংস্থানের জন্য ট্রেনিংগুলো বিনা পয়সায় বলুন, ইউপিএসসি, ডব্লিউবিসিএস, এসএসসি, জুয়েলারি, ম্যাসন, বিভিন্ন রকমের পুলিশ কনস্টেবল ট্রেনিংয়ে, লেডি কনস্টেবল ট্রেনিংয়ে বলুন, এই যে কম্বাইন্ড কোচিং সেন্টার ট্রেনিং বলুন, এই যে একাধিক অভিনব কায়দায় মুসলিম সংখ্যালঘুদের খেদমতে মমতা বন্দ্যোপাধ্যায় যা একজন বাংলার সংখ্যালঘু মানুষদের খাদেম হিসাবে যা কাজ করেছেন, সেটা অভাবনীয়। মোশাররফ সাহেব, আমি একটা বিষয় জানতে চাইছিলাম, শেষ কোশ্চেন হবে যে মালদা, মুর্শিদাবাদ, দিনাজপুর পিছিয়ে আছে। সাচার কমিটির রিপোর্টে কিন্তু সেটা বারবার প্রকাশিত হয়েছিল, রঙ্গনাথ মিশ্র কমিশনের এবং ইসনা প্রতিচির মতো বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানগুলির রিপোর্টেও কিন্তু সেটা প্রকাশ হয়েছিল। এই যে প্রায় 3 টার্মের গভর্নমেন্ট চলছে, 4 টার্মে যদি আপনারা যেতেন তাহলে 4 টার্মে যেতে পারে, তো কিছু ডেভেলপ হলো, তথ্য কী বলছেন? খুবই ভালো তথ্য। সাচার কমিটির রিপোর্ট মানে পরিপূর্ণভাবে বাস্তবায়ন মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন। সাচার কমিটিতে রিপোর্টে যে আর্থসামাজিক দুরবস্থা ছিল এই জেলাগুলোই সংখ্যালঘু পরিবারগুলো, আজকে মুসলিম পরিবারগুলো আর্থসামাজিকভাবে অনেক এগিয়ে। আমরা আগে দেখেছি, গ্রামে মানুষ হয়েছি, সোসাইটি দেখেছি, পিছিয়ে পড়া অবস্থা দেখেছি। আজকে সংখ্যালঘু পরিবারগুলো কোথায় এগিয়ে গেছে, ডাক্তার, ইঞ্জিনিয়ার থেকে ভালো ভালো জায়গায় কর্মসংস্থানে, আর্থসামাজিক উন্নয়নে। সাচার কমিটির রিপোর্টকে বাস্তবায়িত মমতা বন্দ্যোপাধ্যায় 11 সালের পরে এসে করেছেন।